প্রাচীনকালের এক মনোরম রাজ্যে, যেখানে পাহাড়ের কোলে সবুজ উপত্যকা আর ঝর্ণার সুরধ্বনি মিলে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করত, সেখানে বিরাজ করত এক সমৃদ্ধ রাজ্য, ময়ূরপুর। এই রাজ্যের শাসক ছিলেন মহারাজ বিজয় সিংহ, যিনি তার দয়া, ন্যায়পরায়ণতা এবং প্রজাদের প্রতি অপার ভালোবাসার জন্য বিখ্যাত ছিলেন। তার রাজত্বে শান্তি এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে বাঘ আর হরিণ একই ঝর্ণায় জলপান করত। প্রজারা সুখে শান্তিতে জীবনযাপন করত, আর রাজ্যের প্রতিটি কোণে সমৃদ্ধি আর আনন্দের ছোঁয়া ছিল। মহারাজের একমাত্র উত্তরাধিকারী ছিলেন তরুণ যুবরাজ অর্জুন, যিনি ছিলেন অতুলনীয় বুদ্ধিমান, সৎ এবং সকল বিদ্যায় পারদর্শী। কিন্তু রাজপরিবারের অতিরিক্ত স্নেহ আর আদর তাকে একটু জেদি করে তুলেছিল। যখনই তিনি কিছু পাওয়ার সংকল্প করতেন, তা না পাওয়া পর্যন্ত তার মন শান্ত হতো না। এই গল্পে আমরা দেখব কিভাবে যুবরাজ অর্জুনের একটি আকস্মিক প্রেম তার জীবনকে চিরতরে বদলে দেয় এবং তাকে এক রহস্যময় যাত্রায় নিয়ে যায়, যেখানে তিনি আবিষ্কার করেন ভালোবাসার সত্যিকারের অর্থ এবং এক অলৌকিক সত্য। একদিন যুবরাজ অর্জুন শিকার থেকে ফিরছিলেন। তার সৈন্য এবং অন্যান্য শিকারীরা পিছনে পড়ে গিয়েছিল। যুবরাজ ঘোড়ায় চড়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। তাকে খুব তৃষ্ণা পেয়েছিল। চারদিকে তাকিয়ে তিনি দেখলেন এটা ধোপাদের মহল্লা। সর্বত্র কাপড় ধোয়া এবং শুকনো হচ্ছিল। হঠাৎ যুবরাজের নজর পড়ল একটি বাড়ির উপর। ছাদে একটি মেয়ে তার চুল শুকাচ্ছিল। যুবরাজ তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। এত সুন্দরী মেয়ে তিনি আগে কখনো দেখেননি। তার কালো লম্বা চুলের মাঝে যেন চাঁদের মতো মুখ ঝকঝক করছিল। মেয়েটির দৃষ্টিও যুবরাজের উপর পড়ল এবং সে তৎক্ষণাৎ ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিচে নেমে গেল। যুবরাজ যেন হুঁশে ফিরলেন। এর মধ্যে তার সঙ্গীরা এবং চাকররাও সেখানে পৌঁছে গেল এবং যুবরাজকে বাধ্য হয়ে প্রাসাদে ফিরতে হলো। তার চোখের সামনে থেকে সেই সুন্দর মুখটি সরছিল না। তিনি তার বিশ্বস্ত চাকরদের পাঠিয়ে খোঁজ করালেন। তখন জানা গেল যে এটি একজন ধোপা নাম গোপাদের বাড়ি ছিল এবং মেয়েটি তার মেয়ে নাম সুধা। যুবরাজ জেদ এবং রাগে বিছানায় পড়ে গেলেন এবং বললেন তিনি কেবল সেই মেয়ের সঙ্গে বিয়ে করবেন, নয়তো প্রাণ ত্যাগ করবেন। 3 সপ্তাহ কেটে গেল। মহারাজ বিজয় সিংহ এই খবর পেয়ে চিন্তায় পড়ে গেলেন। তিনি যুবরাজের জেদ সম্পর্কে ভালোই জানতেন। তিনি গ্রামের মুখিয়া কেশবকে ডেকে পরামর্শ নিলেন। কেশব খুবই বুদ্ধিমান, বিশ্বস্ত এবং অভিজ্ঞ মানুষ ছিলেন। তিনি পরামর্শ দিলেন এই মুহূর্তে যুবরাজকে বাধা দেওয়া ঠিক হবে না, তাকে তার মনের ইচ্ছা পূরণ করতে দেওয়া উচিত। এরা যৌবনের জেদ। গোপালের মেয়ের সঙ্গে 2 দিন থাকলেই তার বুদ্ধি ঠিক হয়ে যাবে। তারপর যুবরাজের সঙ্গে কোনো রাজকন্যার বিয়ে দেওয়া যাবে। যাই হোক, রাজাদের তো অনেক রানী থাকে, এই মেয়েও এক কোণে পড়ে থাকবে। মহারাজ এই কথা বুঝলেন। তিনি যুবরাজকে ডেকে বললেন তার জেদ এবং ইচ্ছার কথা বিবেচনা করে তিনি তাকে অনুমতি দিচ্ছেন। তিনি সেই মেয়ের সঙ্গে বিয়ে করতে পারেন। মহারাজ গোপাল এবং তার স্ত্রী কমলাকে ডেকে পাঠালেন। তারা ভয়ে কাঁপতে কাঁপতে এলো। তারা ভাবছিল নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, যার জন্য যুবরাজ তাদের ডেকেছে। যুবরাজ তাদের বললেন তিনি তাদের মেয়ে সুধার সঙ্গে বিয়ে করতে চান। তৎক্ষণাৎ বিয়ের প্রস্তুতি করতে হবে। যুবরাজ ভেবেছিলেন গোপাল এবং কমলা আনন্দে উচ্ছ্বসিত হয়ে তার পা ধরে কৃতজ্ঞতা জানাবে যে তিনি তাদের এত সম্মান দিয়েছেন। কিন্তু তেমন কিছুই হলো না। তারা দুজনেই চিন্তায় পড়ে গেল। তারপর বলল, যুবরাজ, এটা আমাদের সৌভাগ্য যে আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমরা আমাদের মেয়ের সঙ্গে কথা বলে জবাব দেব। যুবরাজ এই কথা শুনে খুব রেগে গেলেন। তিনি ভাবলেন তিনি একজন ধোপার সম্মান করছেন, তার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইছেন, আর এই সামান্য ধোপা বলছে সে তার মেয়ের সঙ্গে কথা বলে জানাবে। কিন্তু তার হৃদয়ের ব্যাপার ছিল, তিনি সুধার প্রেমে পড়েছিলেন। তাই তিনি গোপালের কথা সহ্য করে নিলেন। তিনি স্পষ্ট বলে দিলেন, আমার অস্বীকার শোনার অভ্যাস নেই। অস্বীকার করলে আমি তোমার পুরো পরিবারকে জেলে পাঠাবো। গোপাল এবং কমলা যেমন ভয়ে কাঁপতে কাঁপতে এসেছিল তেমনই চলে গেল। বাড়ি ফিরে তারা তাদের মেয়ে সুধাকে বলল, যুবরাজ তোমার সঙ্গে বিয়ে করতে চান। তুমি যদি মানা করো তাহলে আমাদের জান দিতে হবে। সুধা বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু যুবরাজকে বলো আমার 4টি শর্ত আছে। তুমি নিজে এসে শুনে নিন। যদি শর্ত মেনে নেন তাহলে বরযাত্রী নিয়ে আসুন। পরের দিন গোপাল যুবরাজের প্রাসাদে গিয়ে সুধার বার্তা পৌঁছে দিল। তার মনে ভয় ছিল যে যুবরাজ রেগে গিয়ে তার মাথা কেটে ফেলতে পারেন। একজন ধোপার মেয়ে এত সাহস করে যুবরাজের সামনে শর্ত আঁকছে। যুবরাজ প্রথমে এই কথা শুনে খুব রেগে গেলেন। তার মন চাইল তরবাল দিয়ে গোপালকে শেষ করে দিতে, কিন্তু তার প্রেম ছিল আর কৌতূহল জাগল যে দেখা যাক এই ধোপার মেয়ে কি কি শর্ত রাখে। যুবরাজ সঙ্গে সঙ্গে গোপালের সঙ্গে তার বাড়িতে পৌঁছে গেলেন। 2 কামরার একটি বাড়ি ছিল। নিচে গোপাল, তার মা এবং স্ত্রী কমলা থাকতেন, আর ওপরের তলায় সুধা থাকত। যুবরাজ পৌঁছানোর পর এক পাশে পর্দা টাঙিয়ে সুধা বসল
এবং বলল, আমার 4টি শর্ত যদি আপনার মেনে নিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি। প্রথম শর্ত, আমি আপনার প্রাসাদে রাত কাটাবো না, সকালে যাব এবং সন্ধ্যায় আমার বাড়িতে ফিরে আসব। যুবরাজ ভাবলেন, এটা কি কথা, এ কেমন অদ্ভুত শর্ত। কিন্তু তারপর ভাবলেন, এসব কেবল বলার কথা, একবার বিয়ে হয়ে গেলে কে প্রাসাদ ছেড়ে ঝুপড়িতে ফিরে যায়। যুবরাজ বললেন, মেনে নিলাম। দ্বিতীয় শর্ত বলো। সুধা বলল, দ্বিতীয় শর্ত, আপনি আমাকে স্পর্শ করার বা কথা বলার চেষ্টা করবেন না। যুবরাজ এই কথা শুনে হেসে ফেললেন। এটা বিয়ে না কৌতুক? তিনি ভাবলেন, সব কিছু হয়ে গেলে পরে দেখা যাবে। তিনি বললেন, এটাও মেনে নিলাম। সুধা বলল, আমি আপনার প্রাসাদে জলও পান করব না। যুবরাজ ভাবলেন, এটাও বাজে কথা, সারাদিন থাকলে না খেয়ে পান না করে কিভাবে সম্ভব। তিনি বললেন, এটাও মেনে নেওয়া হলো। সুধা আবার বলল, আমার চতুর্থ শর্ত, আপনি যদি আমাকে আঙুল দিয়ে স্পর্শ করার চেষ্টা করেন তাহলে আমাদের সম্পর্ক শেষ, আমি আর কখনো ফিরব না। যুবরাজ ভাবলেন, এ মেয়ে বড়ই অদ্ভুত, কি অসভ্য, একবার বিয়ে হয়ে গেলে সব শর্ত ধুলোয় মিশে যাবে। তিনি বললেন, তোমার সব শর্ত আমার মেনে নেওয়া হলো। সুধা বলল, যদি শর্তগুলো মেনে নেন তাহলে বড়যাত্রী নিয়ে আসুন। সুধা চায়নি যে তার জন্য গোপাল কোনো বিপদে পড়ুক। যুবরাজ 2-4 জন বন্ধুকে সঙ্গে নিয়ে সুধাকে বিয়ে করলেন এবং প্রাসাদে নিয়ে এলেন। নভু শাড়ি পরেছিলেন এবং এত বড় ঘোমটা দিয়েছিলেন যে তার মুখ পুরোপুরি ঢাকা পড়েছিল। কেউ বুঝতেই পারছিল না যে নতুন বধূ প্রাসাদে এসেছে। মহারাজ বিজয় সিংহ এবং মহারানী তো বিয়েতে যোগ দেননি। শুধু যুবরাজের একজন বিশেষ দাসী নাম লীলা ছিল, যে হাত বেঁধে দাঁড়িয়েছিল যে কোনো আদেশ পালন করতে। সন্ধ্যা হলে লীলা এসে বলল, গাড়ি তৈরি? বধূ উঠে সোজা গাড়িতে গিয়ে বসল। পরের দিন সকালে সেই একই কাপড়ে ঢাকা অবস্থায় এসে একই চেয়ারে বসল। সারাদিন না কিছু খেলো, না পান করল, না নড়াচড়া করল। পাথরের মূর্তির মতো বসে রইল এবং সন্ধ্যায় আবার চলে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, পুরো 6 মাস কেটে গেল। তার রোজকার কাজে কোনো পরিবর্তন এলো না। যুবরাজ যেমন ভেবেছিলেন তেমন কিছুই হলো না। তিনি তার শর্তের বাঁধনে আবদ্ধ ছিলেন। যে মুখ দেখে তিনি তার ঘুম শান্তি ত্যাগ করেছিলেন সেই মুখের একটি ঝলকও দেখতে পেলেন না। দরবারের লোকেরা নানা রকম কথা বলতে লাগল। মহারাজ এবং মহারানী সবাই চিন্তিত হয়ে পড়লেন। একদিন যুবরাজ গোপালকে ডেকে বললেন, তুমি তোমার মেয়েকে বোঝাও না কেন? সে এখন আমাদের রানী, তাকে প্রাসাদে থাকতে হবে। এভাবে প্রতি রাতে চলে যাওয়া ভালো দেখায় না, লোকে কথা বলে। গোপাল হাত জোড় করে বলল, যুবরাজের জয় হোক। আসল কথা হলো সে আমাদের মেয়ে নয়। একদিন আমাদের বাড়িতে এসে বলল, এই পৃথিবীতে তার কেউ নেই, আমাকে তার মেয়ে করে বাড়িতে রাখতে। আমাদের কোনো সন্তান ছিল না। আমার স্ত্রী কমলা তার সুন্দর মুখ দেখে তাকে বাড়িতে রাখল। সে আমাদের বাড়ির ওপরের তলায় থাকতে লাগলো। তারপর থেকে আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগই নেই। সে কোথায় খায়, পান করে, কি করে আমরা কিছুই জানি না। মাঝে মাঝে আমার স্ত্রীর কাছে এসে বসে, তাকে মা বলে। আমার স্ত্রী তাতেই খুশি থাকে। সে আমাদের কাছে কসম করে লিখেছে, তাই আমরা চুপ করে থেকেছি। তার যা বলা আমরা তাই করেছি। যুবরাজ, তার উপর আমাদের কোনো জোর নেই, আপনি আমাদের জান বক্স করুন। গোপাল চলে গেল আর যুবরাজ অদ্ভুত চিন্তায় ডুবে গেলেন। কি করবেন? তার মন সব দিক থেকে উঠে গিয়েছিল। অবশেষে একদিন কাউকে না জানিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। শুধু তার বিশ্বস্ত দাসী লীলাকে বললেন যে তিনি চলে যাচ্ছেন। কোথায় কবে ফিরবেন তা জানা নেই। তার পিতা বা তার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করলে বলতে যে তিনি ভ্রমণে গেছেন এবং ভালো আছেন। লীলার হৃদয়ে যুবরাজের অবস্থা দেখে খুব কষ্ট পেত। সে ভাবল, এটা ভালোই হলো, কিছুদিন এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। যুবরাজের মন পৃথিবী থেকে উঠে গিয়েছিল। তিনি হিমাদ্রি পর্বতের দিকে রওনা দিলেন। মাসের পর মাস এদিক ওদিক ঘুরে বেড়ালেন। এক রাতে তুষারে ঢাকায় এটি পাহাড়ে রাত কাটানোর জন্য একটি গুহা খুঁজছিলেন। হঠাৎ একটি গুহায় কিছু আলো দেখা গেল। ভয়ে ভয়ে ভেতরে ঢুকে দেখলেন একজন খুব বৃদ্ধ মানুষ পূজা করছেন। তার চোখ বন্ধ, দাড়ি এবং মাথার চুল খুব লম্বা। তার সারা শরীরে এবং চোখের পাতায় ধুলো জমে গেছে। একটি প্রদীপ জ্বলছিল, যার 1 গজ লম্বা বাতি জ্বলছিল এবং আরেক গজ বাকি ছিল। তাকে দেখে যুবরাজের হৃদয়ে বড় শান্তি মিলল। তিনিও তার পায়ের কাছে বসে পড়লেন। কিন্তু বৃদ্ধ তার চোখ খুললেন না। তিনি সমাধিতে মগ্ন ছিলেন। তিনি ঈশ্বরের ধ্যানে ডুবেছিলেন। যুবরাজ সেখানেই থাকতে লাগলেন।
প্রতিদিন সকালে ঝর্ণা থেকে জল আনতেন, যোগী মহারাজের হাত পা ধোয়াতেন, চুল ধোয়াতেন, চুলে চিরুনি করতেন, গুহা পরিষ্কার করতেন। নিচের উপত্যকা থেকে বুনো ফল ফুল তুলে এনে নিজের পেট ভরতেন। 1 মাস পর যোগী মহারাজ চোখ খুললেন এবং যুবরাজকে তার সামনে হাত জোড় করে বসে থাকতে দেখলেন। যুবরাজ তাকে জল পান করালেন, বুনো ফল ফুল খাওয়ালেন, তার হাত পা টিপে দিলেন। যোগী মহারাজ বললেন, বাছা, তুমি যুবরাজ, এই যোগীর কুটিরে তোমার কি কাজ? যুবরাজ বললেন, মহারাজ, আপনি যদি জানেন যে আমি রাজার ছেলে, তাহলে এটাও জানেন যে আমি কেন এবং কিসের জন্য ঘুরে বেড়াচ্ছি। আমার মা বাবা আমার জন্য চিন্তিত হবেন, কিন্তু আমার ফিরে যাবার মন নেই। যোগী বললেন, বাছা, যোগীদের কাছ থেকে কিছুই লুকানো থাকে না। তুমি সেই মেয়ের সঙ্গে বিয়ে করে বড় ভুল করেছ, কিন্তু তুমি আমার এতদিন সেবা করেছ, তাই আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। এটা নাও, এটা মাথায় লাগালে তুমি সবাইকে দেখতে পাবে, কিন্তু কেউ তোমাকে দেখতে পাবে না। বাড়ি ফিরে যাও, যখন সে যাবে তখন এই রাখ মাথায় লাগিয়ে তার সঙ্গে যাও। তুমি জানতে পারবে সে কে এবং তার কি অসুবিধা। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে, তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। যোগী মহারাজ তার প্রদীপের পোড়াবাতির রাখ দিলেন, যা যুবরাজ কাপড়ে বেঁধে রাখলেন। তারপর যোগীকে বিদায় জানিয়ে চলে গেলেন। অনেক দিনের পথ পাড়ি দিয়ে প্রাসাদে ফিরলেন। তার অবস্থা এমন ছিল যে কাপড় ছিঁড়ে গিয়েছিল, পায়ে ফোস্কা পড়েছিল এবং তিনি খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। ঘরে সুধা একই কাপড়ে চেয়ারে বসেছিল। লীলা যুবরাজকে দেখে খুব খুশি হল। সে বলল, যুবরাজ, আপনি কোথায় চলে গিয়েছিলেন? এটা কি অবস্থা করেছেন? মহারাজ মহারানী আপনার খোঁজ করতেন। আমি বলতাম আপনি ভ্রমণে গেছেন এবং ভালো আছেন। আজ যুবরাজ খুব খুশি ছিলেন। তিনি গরম জলে স্নান করলেন, চুল কাটলেন, পেট ভরে খাবার খেলেন। লীলাকে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে কি আমার পিছনেও এভাবে আসতো? লীলা বলল, তার রুটিনে কোনো পরিবর্তন হয়নি। যুবরাজ বললেন, আমি খুব ক্লান্ত, এখন ঘুমাবো। সন্ধ্যায় যখন সে বাড়ি যাবে আমাকে ডেকে তুলো। সন্ধ্যায় সুধা যাবার সময় হলে লীলা যুবরাজকে ডেকে তুলল। যুবরাজ তৎক্ষণাৎ যোগীর দেওয়া রাখ কপালে মাখলেন এবং তার সঙ্গে গেলেন। পরের দিন সকালে যুবরাজ ফিরে এসে লীলাকে বললেন, আজ আমি ওই ঘরে ঘুমাবো। যখন সুধা এসে চেয়ারে বসবে তুমি আমাকে জাগাবে এবং জিজ্ঞাসা করবে, দিন চড়ে গেছে, আমি উঠছি না কেন? আমি যা বলতে না চাই তাও জেদ করে জিজ্ঞাসা করবে। লীলা বুদ্ধিমতী ছিল, সে বুঝে গেল যুবরাজের উদ্দেশ্য। সুধা এসে চেয়ারে বসলে লীলা যুবরাজকে জাগাতে গেল। যুবরাজ প্রথমে উঠলেন না। যখন উঠলেন তখন লীলাকে বকতে লাগলেন, কি মুশকিল হয়েছে? কেন জাগালে আমাকে? আমি এত সুন্দর স্বপ্ন দেখছিলাম, তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে। লীলা মিনতি করে বলল, যুবরাজ বলুন, কি স্বপ্ন দেখেছেন? যুবরাজ প্রথমে টাল বাহানা করলেন, তারপর বললেন, ঠিক আছে, তুই এত জেদ করছিস তাহলে বলছি। আমি স্বপ্নে দেখলাম গত রাতে যখন এই সুধা উঠে চলে গেল আমিও তার সঙ্গে গেলাম। সেই গাড়িতে উঠল, আমিও তার সঙ্গে বসলাম। সত্যি তো নয়, এটা স্বপ্নে ছিল। লীলা জিজ্ঞাসা করল, তারপর কি হলো? যুবরাজ বললেন, তারপর কি হবে? আমি জোরে জোরে ঘোড়ার গাড়ি ঝাঁকাচ্ছিলাম আর সে গাড়োয়ানকে বকছিল, আজ তুমি গাড়ি এভাবে কেন চালাচ্ছ? বেচারা গাড়োয়ান বলল, রাজকুমারী, আমি তো রোজ এভাবেই চালাই। যাই হোক, গোপালের বাড়ি পৌঁছে গেল। এই সুধা গোপাল কমলার কাছে গেল না, সোজা উপরে উঠে গেল। আমি তার সঙ্গে তার ঘরে ঢুকলাম। কি সুন্দর সাজানো ঘর! মনে হচ্ছিল না এটা ধোপার বাড়ি। সোনার উপর কার্পেট বিছানো, সোনার উপর চেয়ার রাখা। মহারাজার প্রাসাদের চেয়েও সুন্দর সাজানো ছিল সেই ঘর। আমিও চেয়ারে বসলাম। লীলা জিজ্ঞাসা করল, আপনি তার ঘরে বসে কি কথা বললেন? যুবরাজ বললেন, আরে সত্যি তো নয়, এটা স্বপ্নে ছিল। লীলা আবার জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন, তারপর স্বপ্নে কি হলো? যুবরাজ বললেন, কি আর হবে, এই সুধা যে শাড়িটা গত 1 বছর ধরে পরে আসছে সেটা এমনভাবে খুলে ফেললো যেন কোনো ভিখারির শাড়ি। তার দাসীকে বলল, গোসল তৈরি? দাসী বলল, হ্যাঁ রাজকুমারী, গরম জল তৈরি। সে গোসলে ঢুকল আর আমিও তার সঙ্গে ঢুকলাম। লীলা বলল, যুবরাজ, আপনি তার সঙ্গে গোসলে ঢুকলেন? আমাকে বোকা বানাচ্ছেন। যুবরাজ বললেন, এটা কি সম্ভব? তুই সব কিছু সত্যি ভেবে নিস, আমি তো স্বপ্নের কথা বলছি। লীলা জেদ করে বলল, যুবরাজ বলুন, আর কি হলো?
যুবরাজ বলতে লাগলেন, তারপর কি হলো, সে গোসল শুরু করলো। আমি ভাবলাম অনেকদিন ভালো করে গোসল করিনি, আমিও গোসল করি। সে 1 বাটি জল ঢালতো, আমি 4 বাটি ঢালতাম। তার শরীরে সাবানও ধোয়া হয়নি, জল শেষ হয়ে গেল। সে তার দাসীকে ডাকলো, আজ জল এত কম কেন? দাসী বলল, রাজকুমারী, আমি তো রোজ যতটুকু জল রাখি ততটুকুই রেখেছি, আরও নিয়ে আসি। আরেক বালতি জল এলো, সেটাও আমি শেষ করে দিলাম। তৃতীয়বার সে জল আনালো। কোনো মতে সে গোসল সেরে বেরোলো। তখনই দাসীকে ডেকে বলল, তাড়াতাড়ি খাবার দাও, খুব খিদে পেয়েছে। সারা দিন না খেয়ে পান করে বসে থাকতে হয়। দাসী ছাদে গিয়ে আকাশের দিকে হাত তুলে দাঁড়ালো। আকাশ থেকে একটি থালা নেমে এলো, যাতে সোনারূপার পাত্রে দুনিয়ার সব মজার খাবার ছিল। দাসী নিজের জন্য একটু খাবার নিয়ে বাকিটা তার সামনে রাখলো। আমি ভাবলাম আজ আমিও তার সঙ্গে খাই। অনেকদিন জঙ্গলে ঘুরে ভালো খাবার পাইনি, এমন মজার খাবার কি বলবো। সে 1 গ্রাস খেত, আমি 4 গ্রাস খেয়ে নিতাম। তার পেটও ভরল না, আর খাবার শেষ হয়ে গেল। সে দাসীকে বকলো, কি ব্যাপার, আজ এত কম খাবার কেন? আমি ভুকা রয়ে গেলাম। বেচারি দাসী অবাক হয়ে বলল, রাজকুমারী, আমি তো রোজ যতটুকু খাবার রাখি ততটুকুই রেখেছি, আমার অংশটাও নিন। কিন্তু আজ কিছু গোলমাল মনে হচ্ছে। যুবরাজ কি আপনার সঙ্গে কথা বলেননি? এই কথায় সুধা তার দাসীকে বকতে লাগলো, তোর এত সাহস কি করে হলো এমন কথা বলার? সে তো আমাকে কখনো স্পর্শও করতে পারে না। শোন, এই সুধা আমার সম্পর্কে এমন বলল, আমিও রেগে গেলাম। বাকি খাবারও সে সামান্য খেলো, আর আমি সব খেয়ে নিলাম। সে ভুকা রইল, কিন্তু মনে মনে অবাক হচ্ছিল যে ব্যাপারটা কি। তারপর আকাশ থেকে তার জন্য কাপড় এলো, সে কাপড় বদলালো। দাসী তার সাজসজ্জা করলো, চুলে মুক্তা জড়ালো। কি বলবো, কেমন লাগছিল তাকে। এই সুধা যে এখানে নোংরা শাড়ি পরে এসে বসে, সে যে ছাদে গিয়ে দাঁড়ালো। রাতের দিকে আকাশ থেকে একটি উড়ন্ত সিংহাসন নামলো, আর সে তাতে বসলো। আমি ভাবলাম এটা তো কিছুই হলো না, আমিও সিংহাসনের পায়া ধরে ঝুলে পড়লাম। এত বলে যুবরাজ থামলেন। লীলা ইশারা করল যে সুধা একটু মুখ ফিরিয়েছে। লীলা জিজ্ঞাসা করল, যুবরাজ, তারপর কি হলো? যুবরাজ বললেন, বাস, স্বপ্ন শেষ হয়ে গেল। লীলা জেদ করে বলল, যুবরাজ, এমন অসম্পূর্ণ স্বপ্ন হয় না, বলুন তারপর কি হলো? যুবরাজ প্রথমে টালবাহানা করলেন, তারপর বললেন, তারপর সেই সিংহাসন উপরে উঠতে উঠতে চাঁদ তারারও উপরে উড়ে পড়ে পরীদের জগতে পৌঁছে গেল। সেখানে রাজা ইন্দ্রের দরবার সাজানো ছিল, একের চেয়ে এক সুন্দরী পরীরা বসেছিল। এই সুধা পৌঁছতেই সবাই উঠে দাঁড়ালো, যেন সে কোনো রাজকন্যা। এই সুধা সেখানে পরীদের রানী। সবার শেষে তার নাচের পালা এলো, সে নাচতে উঠল। আমি ভাবলাম আজ যদি তার নাচে তবলা না বাজাই তাহলে কিছুই করলাম না। আমি তবলা বাজানোর লোককে বললাম, ভাই, তুমি নিশ্চয়ই ক্লান্ত, একটু বিশ্রাম করো, আমি তবলা বাজাই। বেচারা তবলা বাজানোর লোক কাউকে দেখতে পেল না, কিন্তু সে সত্যিই ক্লান্ত ছিল। তবলা ছেড়ে বসে পড়ল। আমি তবলা বাজালাম, আর আমার তালে সে এমন নাচল যে সবাই মুগ্ধ হয়ে গেল। রাজা ইন্দ্র খুশি হয়ে তার রেশমি রুমালটাকে পুরস্কার দিলেন। সে ঝুঁকে রুমাল নিল, সবাইকে দেখালো, তারপর তবলা বাজানোর লোকের দিকে এগিয়ে গেল। আমি তাড়াতাড়ি রুমালটা নিয়ে পকেটে রাখলাম। এত বলে যুবরাজ থামলেন। সুধা এখন পুরোপুরি তার দিকে ঘুরে গিয়েছিল। লীলা বলল, যুবরাজ, আমরাও দেখি সেই রুমালটা কেমন। যুবরাজ বললেন, এটা তো স্বপ্ন ছিল, স্বপ্নের জিনিস কি দেখানো যায়? কিন্তু লীলা জোর করে যুবরাজের পকেট থেকে একটি রেশমি রুমাল বের করল এবং বলল, এটা কি সেই রুমাল নয়? যুবরাজ ভান করে রেগে বললেন, তুই খুব জেদি, মানিস না তাই না? হ্যাঁ, এটাই তো ছিল, জানি না আমার পকেটে কোথায় থেকে এলো। সুধার ঘোমটা ছোট হয়ে গিয়েছিল, সে পুরোপুরি যুবরাজের দিকে ঘুরেছিল। লীলা আবার বলল, যুবরাজ, বলুন তারপর কি হলো? যুবরাজ বললেন, কি আর হবে, রাজা ইন্দ্র তাকে আবার নাচতে বললেন। আমি আবার ঢোল বাজালাম। আমি যত ভালো ঢোল বাজালাম সে তত ভালো নাচল। রাজা ইন্দ্র খুশি হয়ে তার আংটি পুরস্কার দিলেন। সে ঝুঁকে তার পা ছুলো, সবাইকে আংটি দেখালো, তারপর তবলা বাজানোর লোকের কাছে দিল। আমি সেটাও তুলে পকেটে রাখলাম। লীলা জেদ করে বলল, যুবরাজ, দেখান সেই আংটিটা কেমন ছিল। যুবরাজ বললেন, লীলা, তুই বোকা, একটা জিনিস ঠিক হয়ে গেল বলে এর মানে এই নয় যে সব কিছুই ঠিক হয়ে যাবে। লীলা জিজ্ঞাসা করল, এটা কি সেই আংটি? যুবরাজ বললেন, আরে হ্যাঁ, এটাই তো ছিল, কিন্তু আমার পকেটে কোথা থেকে এলো? লীলা ইশারা করল। সুধার ঘোমটা উঠে গিয়েছিল, কিন্তু যুবরাজ এবং লীলা এমন ভান করছিলেন যেন তারা দেখেননি। লীলা জিজ্ঞাসা করল, যুবরাজ, তারপর কি হলো? যুবরাজ বললেন, আমি এমন তবলা বাজালাম যে জান দিয়ে দিলাম, আর সে এমন নাচল যে তার জবাব পুরো পরীদের জগতে ছিল না। নাচ শেষ হলে রাজা ইন্দ্র উঠে দাঁড়ালেন, তিনি দরবার থেকে চলে গেলেন। আর এই সুধা তাড়াতাড়ি উড়ন্ত সিংহাসনে বসে পড়ল। তাড়াহুড়োয় সে তার পুরস্কার তবলা বাজানোর লোকের কাছ থেকে নিল না, ভেবেছিল কাল নিয়ে নেবে। সে কি জানতো যে সবকিছু আমার কাছে আছে? তার সিংহাসন উড়ল, আর আমি তার পাকায় ঝুলে নিচে এলাম।
এই পর্যন্ত দেখেছিলাম, তখন তুই এসে আমাকে জাগিয়ে দিলি। লীলা বলল, যুবরাজ এখন সেই হারটাও দেখান। যুবরাজ বললেন, লীলা, এটা স্বপ্ন ছিল, হার আমার কাছে কোথা থেকে আসবে? কিন্তু লীলা মানল না এবং যুবরাজের অন্য পকেট থেকে মুক্তার হার বের করে জিজ্ঞাসা করল, এটা কি সেই হার? তখন সুধা চেয়ার থেকে উঠে যুবরাজের কাছে এলো এবং বলল, যুবরাজ, এখন তো আপনি জেনে গেছেন যে আমি ধোপার মেয়ে নই, আমি পরীদের জগতের একজন পরী। এখন আমার গল্প শুনুন। পরীদের জগতে আমার চেয়ে ভালো নাচতে কেউ ছিল না। রাজা ইন্দ্র আমার নাচ দেখেই দরবার করতেন। এক রাতে আমার শরীর খারাপ ছিল, মাথায় প্রচণ্ড ব্যথা। দরবার থেকে ডাক এলো, আমি মানা করে দিলাম, কিন্তু রাজার আমার নাচ ছাড়া চলতো না। দ্বিতীয়বার ডাক এলো, তখন আমি রেগে গিয়ে বললাম, রাজাকে বলো তার কাছে নাম বলে কিছু আছে, আমি এখানে ব্যথায় ছটফট করছি আর তাকে আমার নাচের পড়েছে। বার্তাবাহক গিয়ে রাজাকে ঠিক এই কথাই বলল। রাজা ইন্দ্র রেগে আগুন হয়ে গেলেন। তিনি আমাকে তৎক্ষণাৎ ডেকে পাঠালেন। আমি ভয়ে কাঁপতে কাঁপতে পৌঁছলাম। তিনি বললেন, তোর খুব অহংকার হয়েছে, যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে 1 বছর ধরণীতে মেয়ে হয়ে থাকতে হবে এবং নিজের পরিচয় গোপন রাখতে হবে। যদি কেউ জানতে পারে তুই পরী বা কোনো পুরুষ তোকে স্পর্শ করে, তাহলে তুই কখনো পরীদের জগতে ফিরে পাবি না। আমি অনেক কাঁদলাম, মিনতি করলাম, ক্ষমা চাইলাম। রাজা বললেন, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে প্রতি রাতে আমি তোকে উড়ন্ত সিংহাসন পাঠিয়ে পরীদের জগতে ফিরিয়ে আনব, কিন্তু বছরটা তোকে ধরণীতেই কাটাতে হবে। আমার পাখা ছিনে নেওয়া হলো আর আমাকে পৃথিবীতে ফেলে দেওয়া হলো। আমার দাসীকে, যার নাম মায়া, আমার সঙ্গে পৃথিবীতে আসতে হলো। আমি গোপালের বাড়ি বেছে নিলাম এবং ধোপার মেয়ে হয়ে থাকতে লাগলাম, যাতে কেউ আমার উপর সন্দেহ না করে। কিন্তু আমার কপালে ছিল আপনার সেবা করা। কাল আমার শাস্তির 1 বছর পূর্ণ হতো। আমি আমার পাখা ফিরে পেতাম এবং পরীদের জগতে ফিরে যেতাম। আপনি কখনো আমার আসল পরিচয় জানতে পারতেন না। আপনি ভাবতেন আমি বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছি, কিন্তু সব শেষ হয়ে গেল। এখন আপনি আমার মালিক আর আমি আপনার দাসী। যুবরাজ এই বিস্ময়কর গল্প শুনলেন এবং তারপর তার নবধূ সুধাকে নিয়ে মহারাজ বিজয় সিংহ এবং মহারানীর কাছে গেলেন এবং পুরো গল্প বললেন। মহারাজ যখন জানলেন যে তার পুত্রবধূ ধোপার মেয়ে নয়, বরং ইন্দ্রলোকের অপ্সরা, তখন তার আনন্দের সীমা রইল না। তিনি ধুমধাম করে ছেলের বিয়ে আবার করলেন এবং খুব আনন্দ উৎসব